প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে তাদের বলছি, একাদশ শ্রেণীর যে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস রয়েছে তার আলোচনা আমি আজ শুরু করতে চলেছি। প্রথম যে অধ্যায় রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা বিবর্তন ও বিষয়বস্তু, এই চ্যাপ্টার দিয়ে আলোচনা শুরু হবে। এখন শুরুরও তো একটা শুরু থাকে, সেই জায়গা থেকে তোমাদের একটু আমার মনে হয় বলে নেওয়ার দরকার আছে যে এই বিষয়টা ঠিক তোমরা নির্বাচন যারা করেছো তারা এখান থেকে কি কি জানতে পারবে, বা এই বিষয় তোমাদের কি কি বিষয় ভবিষ্যতে সাহায্য করতে পারে সে ব্যাপারে একটু বলতে গিয়ে আমি তোমাদের বলি যে যারা তোমরা এই বিষয় নির্বাচন করেছো তারা এটা সম্পর্কে একেবারে সুনিশ্চিত হতে পারো। এটা আমি তোমাদের বলতে পারি যে আর 5টা যে সাধারণ আর্টসের বিষয় রয়েছে তার মতো এই বিষয়েও কিন্তু 90-এর ওপরে খুব সহজেই নম্বর তোমরা তুলতে পারবে যদি তোমরা একটু কৌশল করে লেখাপড়াটা করো। কৌশল করে মানে আমি বলতে চাইছি যে তোমরা নিশ্চয়ই জানো যে এখন আমাদের যেটা এইচএসের কোশ্চেন প্যাটার্ন আছে সেখানে কিন্তু প্রচুর ছোট প্রশ্ন রয়েছে এবং সেই ছোট প্রশ্নে অনেকটা নম্বর স্কোর করার একটা সুযোগ রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের ধরন সেটাও কিন্তু সেই বৈশিষ্ট্যের ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু 42 নম্বর তোমাদের ছোট প্রশ্ন রয়েছে। তার মধ্যে রয়েছে দু ধরনের প্রশ্ন, কতগুলোকে বলা হচ্ছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স এবং কতগুলো হচ্ছে শর্ট আনসার টাইপ, বা যেটাকে আমরা বলে থাকি এসএ কিউ। কতগুলো হচ্ছে এমসিকিউ এবং কতগুলো হচ্ছে এসএ কিউ। এই এসএ কিউ এবং এমসিকিউ মিলিয়ে তোমাদের রয়েছে 42 নম্বর এবং বাকি 5টা প্রশ্ন যেটা 8 নম্বরের সেটা তোমাদের লিখতে হবে। সেখানেও কিন্তু তোমাদের প্রচুর স্কোর করার সুযোগ রয়েছে। সুতরাং তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বছরের শুরু থেকে তোমরা ক্লাসগুলো ফলো করো এবং বইটাকে একটুখানি পাশে রেখে চলার চেষ্টা করো, তাহলে কিন্তু 80-র ওপরে পাওয়া তো কোনো ব্যাপারই না, এমনকি 90-95 নম্বরও কিন্তু সহজেই তোমরা পেতে পারো। আমাদের স্কুল থেকেই অনেকে পেয়েছে, ঠিক আছে? সুতরাং সেই ব্যাপারে কিন্তু তোমাদের একটু যত্নবান হতে হবে। আমরা যেমন তোমাদের সাহায্য করব, তোমাদের কাছ থেকেও কিন্তু পরিপূর্ণ সহযোগিতা আমরা চাইছি। সেই সহযোগিতাটা আর কিছুই নয়, তোমরা একটু মনোনিবেশ করবে, একটু লেখাপড়া করবে, একটু বইয়ের সঙ্গে থাকবে, এইটুকুই। তাহলে আমরা শুরু করি। দেখো, এই যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি, এটা তোমাদের মনে হতে পারে যে এটা তো একেবারে একটা নতুন বিষয় আমাদের কাছে, আমরা তো কোনোদিনই বিষয়টা পড়িনি। ঘটনা কিন্তু তা নয়। তোমরা কিন্তু ক্লাস 10 পর্যন্ত ইতিহাসের একটা অংশ হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের কিছু কিছু ধারণা পেয়ে এসেছো, যে পার্টটাকে আমরা বলি সিভিক্স, ঠিক আছে, বা পৌরবিজ্ঞান যেটা বলি আমরা, সেই অংশটাতে কিন্তু তোমরা কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানের ধারণা পেয়েছো ইতিহাসের অংশ হিসেবে। যেমন তোমরা সংবিধান সম্পর্কে ধারণা পেয়েছো, ভারতীয় সংবিধান রচনার যে জন্মকথা সেটা তোমরা জেনেছো, ঠিক আছে? তোমরা আম্বেদকরের কথা নিশ্চয়ই জানো, ভারতীয় সংবিধানের জনক বলা হয় যাকে। এগুলোও কিন্তু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম আলোচ্য সূচির অন্তর্ভুক্ত বিষয়। একেবারে প্রথম অধ্যায় যখন আমরা আলোচনা শুরু করব, সেই অধ্যায়তেই তোমাদেরকে যে ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কী এবং কেন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা ঠিক কী, এতে কি কি আলোচনা করা আছে, এবং এই যে আগামী 2 বছর ধরে আমরা রাষ্ট্রবিজ্ঞান চর্চা করব বা পড়ব সেটা ঠিক কী কী। তার আগে আমি তোমাদের যেটা বলার চেষ্টা করছিলাম যে যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করবে বা পরবর্তীতেও যারা অধ্যয়ন করবে তাদের কিন্তু একটা মস্ত বড় সুযোগ থাকবে কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে। সেখানে কিন্তু বিশেষ করে যেমন ধরো বিসিএস পরীক্ষা, সেখানে কিন্তু আলাদা করে সংবিধানের ওপর থেকেই 50 নম্বর আসে, ঠিক আছে? এইরকম বিভিন্ন ক্ষেত্রে তোমরা যদি সর্বভারতীয় পরীক্ষা ইউপিএসসিতেও বসতে চাও সেখানেও
হ্যাঁ, কিংবা বিভিন্ন স্তরের যে পরীক্ষা রয়েছে, সরকারি চাকরির পরীক্ষা, সেখানে কিন্তু এই বিষয়টি তোমাদের বিশেষভাবে সাহায্য করবে। আর যারা ধরো শিক্ষকতা কিংবা অধ্যাপনায় থাকতে চাইছো, তাদের ক্ষেত্রে তো আলাদা করে আর কিছু বলবোই না। নিশ্চয়ই এই বিষয়টি তো একটি স্কুলের পাঠ্যসূচির অন্তর্গত একটি বিষয়, সেখানেও একটা বড় সুযোগ তোমাদের থেকে যাচ্ছে। তাহলে এই যে রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা আসলে হচ্ছে সমাজ বিজ্ঞানের একটা শাখা বিষয়। এই সমাজ বিজ্ঞান ব্যাপারটা কি? দেখো, তোমরা ক্লাস 10 পর্যন্ত যে সমস্ত বিষয়গুলোর অধ্যয়ন করেছো, তার মধ্যে কতগুলো ছিল প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্সেস, এবং কতগুলো ছিল হচ্ছে সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সেস। এই সামাজিক বিজ্ঞানের মধ্যে তোমরা কি কি বিষয় পড়েছো? মূলত তোমরা কিন্তু ক্লাস 10 পর্যন্ত পড়েছো ভূগোল এবং ইতিহাস। ভূগোল এবং ইতিহাস কিন্তু হচ্ছে সোশ্যাল সায়েন্সের অন্তর্গত বিষয়। অন্যদিকে তোমরা প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে কি কি পড়েছো? প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে তোমরা পড়েছো পদার্থবিদ্যা, মানে ফিজিক্স, মানে ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে? এবং এই ফিজিক্যাল সায়েন্সেরই দুটো পার্ট ছিল, একটা হচ্ছে পদার্থবিদ্যা বা ফিজিক্স, এবং আরেকটা হচ্ছে রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি। অন্যদিকে তোমরা পড়েছো বায়োলজি বা জীববিদ্যা এবং গণিত বা ম্যাথমেটিক্স। এগুলো কিন্তু সবই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। অন্যদিকে ইতিহাস এবং ভূগোল হচ্ছে সমাজ বিজ্ঞানের শাখা। এখন যেহেতু তোমরা একাদশ শ্রেণীতে প্রবেশ করলে, এই সমাজ বিজ্ঞানের শাখাটা কিন্তু আরও অনেকগুলো ডালপালা মেলে তোমাদের সামনে খুলে গেল। অর্থাৎ এখানে কিন্তু এখন শুধু আর ইতিহাস বা ভূগোল নয়, তার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষা বিজ্ঞান, তারপরে তোমার অর্থনীতি, যারা সেই সমস্ত বিষয় নেবে, নৃতত্ত্ব, ঠিক আছে, অ্যানথ্রোপোলজি, সব বিষয় আমাদের স্কুলে নেই, কিন্তু বিভিন্ন স্কুলে এগুলো পড়ানো হয়, মনোবিদ্যা, সাইকোলজি, এগুলো সবই কিন্তু হচ্ছে সমাজ বিজ্ঞানের শাখা। অর্থাৎ মূলত মানুষ সমাজ নিয়ে যে সমস্ত শাস্ত্র মানে চর্চা করে, সেগুলোকেই আমরা বলছি সমাজ বিজ্ঞান। যেহেতু রাজনীতি করে কারা? মানুষেরা রাজনীতি করে, ঠিক আছে? বন্য প্রাণীদেরকে কখনো রাজনীতি করতে শুনেছ? নিশ্চয়ই শোনোনি। অর্থাৎ জঙ্গলের যে তোমার আইন, সেখানে কিন্তু রাজনীতি চলে না, ঠিক আছে? রাজনীতি করে কারা? রাজনীতি করে কিন্তু হচ্ছে সমাজের মানুষেরা, ঠিক আছে? সুতরাং রাজনীতি ভীষণভাবেই একটা কিন্তু হচ্ছে কি মানবিক বিষয়, সামাজিক বিষয়। যেহেতু এই সামাজিক এবং মানবিক বিষয়, যার সঙ্গে মানুষ বিশেষভাবে যুক্ত, সমাজ বিশেষভাবে যুক্ত, সুতরাং এই শাস্ত্রটির চর্চাটিও কিন্তু হচ্ছে একটি সমাজ বিজ্ঞানের চর্চা। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি সমাজ বিজ্ঞানের শাখা। প্রথমেই তোমাদের বললাম সমাজ বিজ্ঞান মানে কি, যে সমস্ত শাস্ত্রতে সমাজ নিয়ে, সমাজের মানুষদের নিয়ে, তাদের যে সমস্যা, সেগুলো নিয়ে আলোচনা হয়, সেই বিষয়গুলোকেই আমরা বলছি কিন্তু সমাজ বিজ্ঞান। সে অর্থে দেখতে গেলে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, মনোবিদ্যা, নৃতত্ত্ব, এরা সমাজবিদ্যা, এরা সকলেই কিন্তু হচ্ছে সমাজ বিজ্ঞানের শাখা। সুতরাং আমরা রাষ্ট্রবিজ্ঞান নামক বিষয়টার যে অধ্যয়ন করব বা যে চর্চা করব, সেটা কিন্তু সমাজ বিজ্ঞানের একটি শাখা হিসেবেই চর্চা করব। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। মানুষ কিন্তু একা একা বাঁচতে পারে না। তোমরা নিশ্চয়ই জানো। দেখো, একা একটা দ্বীপে বাঁচা কিন্তু খুব কঠিন একটা বিষয়। ফলে সেখানে কিন্তু তোমরা দেখবে যে কোনো পরিত্যক্ত জঙ্গলে কিংবা কোনো পরিত্যক্ত দ্বীপে কখনো কিন্তু কোনো সমাজ গড়ে ওঠে না। কারণ সমাজ কাদের নিয়ে গড়ে ওঠে? মানুষেদের নিয়ে গড়ে ওঠে। এবং একা একজন মানুষ কিন্তু একটা সমাজ তৈরি করতে পারে না। অনেক মানুষ একসাথে মিলে গড়ে ওঠে সমাজ। এবং মানুষ কিন্তু সেই একত্রিত অবস্থায় সবাইকে নিয়ে বাঁচতেই চায় এবং বাঁচতেই ভালোবাসে।
মানুষ একা একা বাঁচতেও পারে না এবং বাঁচতে ভালোবাসে না। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের জনক যাকে বলা হয় অ্যারিস্টটল, সে অ্যারিস্টটলের একটা বিখ্যাত উক্তি আছে যে যে মানুষ সমাজের বাইরে একা একা বাস করে সে হয় ভগবান আর না হয় পশু, সে মানুষ নয়। সে হয় হচ্ছে মানুষের ঊর্ধ্বে মানে ভগবান, আর না হলে সে হচ্ছে মানুষের থেকে নিম্নগামী কোনো প্রাণী অর্থাৎ পশু। সুতরাং মানুষ মাত্রই সে কি করবে, সমাজে বাস করবে, একত্রিত হয়ে বাস করবে, সমাজবদ্ধভাবে বাস করবে। আর যখনই মানুষ সমাজবদ্ধভাবে বাস করবে তখনই নানান ধরনের কি হবে, সামাজিক যে চাহিদা সেটা তার মধ্যে উদ্ভূত হবে। সেটা পরিবার গঠনের চাহিদা থেকে শুরু করে, সেটা খাদ্যের চাহিদা থেকে শুরু করে, সেটা বাসস্থানের চাহিদা থেকে শুরু করে, ঠিক আছে, সেটা পানীয় জল পাওয়ার চাহিদা থেকে শুরু করে নানান রকমের সামাজিক চাহিদা মানুষের জীবনে আসবে এবং সেই সামাজিক চাহিদাগুলোকে মেটানোর একটা সুযোগ মানুষ নিজেই নিজেরা করে নেবে, তাই তো? ফলে এই যে মানুষের জীবনের সামাজিক চাহিদা এবং সমস্যা, পাশাপাশি নানান রকমের সামাজিক সমস্যাও মানুষকে কিন্তু কি করতে হয়, সম্মুখীন হতে হয়, সেগুলোর সমাধানের যে একটা পথ, এই সমস্তটার মধ্যেই কিন্তু কাজ করে কি, কাজ করে একটা বিষয়, তার নাম হচ্ছে রাজনীতি। ঠিক আছে, রাজনীতি কাকে বলে সেটার আলোচনার আগে তোমরা এইটুকু আগে বুঝে নাও যে সমাজবদ্ধ মানুষের একটা সাধারণ চাহিদার মধ্যে থেকেই কিন্তু উঠে আসে রাজনীতির চাহিদা। অর্থাৎ সমাজবদ্ধ মানুষের যেমন অর্থনৈতিক চাহিদা থাকে, যেমন সাংস্কৃতিক চাহিদা থাকে, যেমন তোমার কি বলবো, যেমন সামাজিক চাহিদা থাকে, তার পাশাপাশি কিন্তু থাকে রাজনৈতিক চাহিদা। আর সেই রাজনৈতিক চাহিদার ফসলই হচ্ছে কি, রাজনীতি। এবং সেই রাজনীতির চর্চা যে বিষয়টিতে করা হয় তার নামই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। মূলত রাষ্ট্র এবং রাজনীতিকে নিয়ে চর্চা করে যে শাস্ত্রটি, তার নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এখন এবারে আমরা চলে আসি একটু যে রাজনীতি কাকে বলে। ঠিক আছে, সেই বিষয় আমাদের অনেকেরই কিন্তু রাজনীতি কথাটা সম্পর্কে খুব ভ্রান্ত ধারণা রয়েছে। কীরকম ধারণা? আমরা অনেকেই মনে করি রাজনীতি মানেই হচ্ছে কি, রাজনীতি মানেই হচ্ছে রাজনৈতিক দল, ক্ষমতা দখলের লড়াই, ঠিক আছে, মিটিং মিছিল স্লোগান, রাজনৈতিক নেতাদের গাল ভরা প্রতিশ্রুতি, তারপর সেই প্রতিশ্রুতি পালন না করা, মানে ভীষণভাবে একটা অনৈতিক নোংরা ব্যাপার। ঠিক আছে, রাজনীতি মানে আমাদের এটা হচ্ছে খুব সাধারণভাবে রাজনীতি সম্পর্কে ধারণা। কিংবা অন্যভাবে বলতে গেলে অনেকে মনে করেন যে রাজনীতি মানেই হচ্ছে ন্যায় নীতিকে বর্জন করে যে কোনো উপায়, যেন তেন উপায় ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করা। অর্থাৎ ন্যায় নীতির কোনো বালাই নেই, শুধুমাত্র অন্যায় পথে নিজের ব্যক্তিগত চাহিদাটুকুকে মিটিয়ে নেওয়াই হচ্ছে রাজনীতি। এই রকম রাজনীতি সম্পর্কে একটা নেতিবাচক ভ্রান্ত ধারণা কিন্তু আমাদের রয়েছে, কিন্তু আদপেই রাজনীতি মানে কিন্তু এটা নয়। তাহলে রাজনীতি বা পলিটিক্স কাকে বলে? রাজনীতি বা পলিটিক্স হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা প্রসেস। কিসের প্রসেস? না, রাজনীতি মানে হচ্ছে যখন দুটো মানুষ, তাদের মধ্যে ধরো মতবিরোধ রয়েছে, তারা কিছুতেই একটা সহমতে আসতে পারছে না, তখন তাদের মধ্যেকার সেই বিরোধটাকে মিটিয়ে দিয়ে তাদের একটা সহমতে নিয়ে আসার যে প্রক্রিয়া, তাকে বলে রাজনীতি। ধরো দুজন বন্ধুর মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে কি হয়েছে না, ঝগড়া হয়েছে। ঠিক আছে, এবার তৃতীয় একজন বন্ধু এসে তাদের মধ্যেকার সেই ঝগড়াকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের যে পূর্বের বন্ধুত্ব সেটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এখানে এই তৃতীয় বন্ধু যে কাজটি করছে সেটা হচ্ছে একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া বা প্রসেসটার নামই হচ্ছে রাজনীতি। তার মানে রাজনীতি হচ্ছে কি না, পরস্পর বিবদমান বা পরস্পর বিরোধী দুটো গোষ্ঠীর মধ্যে
বিরোধ মিটিয়ে নিয়ে একটা সমাধানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই আমরা বলতে পারি রাজনীতি। তার মানে রাজনীতি একেবারেই, রাজনীতি সম্পর্কে যে নেতিবাচক ধারণাগুলো আছে আমাদের, সেগুলো যে কতটা ভুল এবং ভ্রান্ত সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। রাজনীতি মানেই ন্যায়নীতিহীনতা নয়, রাজনীতি মানেই যেন তেন প্রকারেণ নিজেদের স্বার্থ গুছিয়ে নেওয়া নয়, রাজনীতি মানেই কিন্তু আমরা যেটা বললাম আগেই, ক্ষমতা দখলের জন্য একেবারে হিংসার আশ্রয় নিয়ে ক্ষমতার কাড়াকাড়ি নয়, দল ব্যবস্থা নয়, রাজনীতি মানেই মিটিং, স্লোগান, মিছিল নয়, রাজনীতি মানেই প্রতিশ্রুতির বন্যা নয়। রাজনীতি হচ্ছে একটা প্রক্রিয়া, রাজনীতি হচ্ছে একটা প্রসেস, যে প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি হয় না, দুটো পরস্পর বিরোধী গোষ্ঠী তাদের বিরোধ মিটিয়ে নেওয়ার একটা প্রয়াস পায়। সুতরাং এই রাজনীতি কিন্তু সমাজের বিভিন্ন স্তরে হয়ে যাচ্ছে, আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে। পরিবারের স্তরে রাজনীতি হচ্ছে, ঠিক আছে, বৃহত্তর অর্থে যেটাকে আমরা ধরো পরিবার থেকে বেরোলেই আমরা যেখানে পা দিই, অর্থাৎ আমার পাড়া, সেই পাড়াতে একটা রাজনীতি হচ্ছে সব সময়, ঠিক আছে। পাড়ার থেকে আরেকটুখানি বৃত্তটাকে বাড়াও, অর্থাৎ আমার যে এলাকা, সেই এলাকাতে একটা রাজনীতি হচ্ছে সব সময়। এলাকাকে আরেকটু বাড়াও, আমার যে জেলা, সেখানে একটা জেলায় একটা রাজনীতি হচ্ছে, জেলা থেকে রাজ্যে একটা রাজনীতি হচ্ছে, রাজ্য থেকে দেশে একটা রাজনীতি হচ্ছে। এইভাবে যদি তুমি বৃত্তটাকে বাড়াতে বাড়াতে যাও, তাহলে একেবারে আন্তর্জাতিক স্তরেও কিন্তু সবসময় সংগঠিত হচ্ছে এই বিরোধ নিরসনের প্রক্রিয়া বা রাজনীতি। যখন সেটা পারিবারিক স্তরে সংগঠিত হচ্ছে তখন আমরা তাকে বলছি ফ্যামিলি পলিটিক্স, ঠিক আছে। যখন সেটা অফিস কাচারিতে হচ্ছে তখন তাকে আমরা বলছি অফিস পলিটিক্স, হ্যাঁ। যখন সেটা রাজ্য স্তরে হচ্ছে তখন আমরা তাকে বলছি স্টেট পলিটিক্স। যখন সেটা আন্তর্জাতিক স্তরে হচ্ছে তখন তাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল পলিটিক্স। তার মানে পলিটিক্স মানে হচ্ছে, বা রাজনীতি কথাটার অর্থ হচ্ছে, এটা ভীষণই একটা সদর্থক বা একটা ইতিবাচক প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে দুটো ভিন্ন মতাবলম্বী মানুষের মধ্যে তাদের সেই মতামতের যে ভিন্নতা আছে, সেই ভিন্নতাটাকে কমিয়ে এনে একটা সমাধানের ইঙ্গিত দেওয়া, এটাই হচ্ছে রাজনীতির মূল কথা। অ্যারিস্টটলের যে বিখ্যাত বইটা রয়েছে, যেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একটা কালোজয়ী বই বলতে পারি, তার নাম হচ্ছে পলিটিক্স। এই পলিটিক্স কথাটা এসেছে গ্রিক শব্দ পোলিস থেকে, ঠিক আছে। পোলিস মানে হচ্ছে কি না, গ্রিসে যখন যেই সময়কালে অ্যারিস্টটল তার পলিটিক্স রচনা করছেন, তখন গ্রিসের যে রাষ্ট্র ব্যবস্থা সেগুলো ছিল এই পোলিস কেন্দ্রিক, অর্থাৎ গ্রিসের নগর রাষ্ট্রগুলোকে বলা হতো পোলিস, ঠিক আছে। আর পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখবে রোমের নগর রাষ্ট্রগুলোকে বলা হতো সিভিটাস, ঠিক আছে। তোমার এই পোলিস এবং সিভিটাসে যে রাজনীতি চলতো, সেই রাজনীতিকে মূলত পর্যবেক্ষণ করেই কিন্তু অ্যারিস্টটল তার পলিটিক্স লিখেছিলেন। কিন্তু মাথায় রাখতে হবে, এই পোলিসগুলো ছিল খুবই আকারে ছোট ছোট রাজ্য সেগুলোকে ঠিক বলা যাবে না, রাজ্যের থেকেও ছোট, গ্রাম বলা ভালো, ঠিক আছে। এক একটা গ্রামে যে জনতা থাকে, সেই জনতা সম্বলিত এক একটা ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, সিটি স্টেট যাকে আমরা বলে থাকি, এই পোলিসগুলো। সুতরাং সেখানের রাজনীতি আর আজকে যে এই বৃহৎ বৃহৎ রাষ্ট্র, ধরো ভারতবর্ষ, যেখানে 130-35 কোটি জনতা, সেই রাজ্যের যে রাজনীতি, নিশ্চয়ই তার একটা গুণগতভাবে ফারাক থাকবে। সুতরাং অ্যারিস্টটলের দেখিয়ে যাওয়া যে রাজনীতির পথ, সেই পথ থেকে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি। আজকে কিন্তু রাজনীতির মধ্যে জটিলতা যেমন বেড়েছে, সেরকমই কিন্তু রাজনৈতিক তোমার দুনিয়াতে নানা নতুন ধরনের আঙ্গিক এবং প্রেক্ষিত যুক্ত হয়েছে, অর্থাৎ রাজনীতি তার চেহারা পাল্টে ফেলেছে। খুব সোজা অর্থে বলতে গেলে অ্যারিস্টটলের সময় যে রাজনীতি ছিল, অ্যারিস্টটলের সময় যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেই রাষ্ট্র ব্যবস্থা বা সেই রাজনীতির ধারণা দিয়ে কিন্তু আজকের যুগের রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু রাজনীতি মানে যে একটা প্রক্রিয়া, একটা ইতিবাচক প্রক্রিয়া, একটা বিরোধ নিরসনের প্রক্রিয়া, এটা কিন্তু
এটা রাষ্ট্রবিজ্ঞানের একেবারে সূচনাকালে অ্যারিস্টটলের সময়ও ছিল এবং আজকেও কিন্তু বর্তমান রয়েছে। আমরা পলিটিক্সের মধ্যে দিয়ে আসলে যেটা পাই সেটা হচ্ছে একটা টোটাল ডিসিশন বা একটা সামগ্রিক সিদ্ধান্ত। যেমন ধরো প্রাচীনকালে যখন মানুষ উপজাতীয় জীবনে অভ্যস্ত ছিল, ছোট ছোট উপজাতিতে তারা তোমার বাঁচত, সেই সময়তে কি হতো না, এক স্থান থেকে আরেক স্থানে প্রায় কিন্তু তারা কি করত না, বাসস্থানকে পাল্টাতো, মানে পাল্টাতে বাধ্য হতো। কেন কি, খাদ্যের যখন অপ্রতুলতা দেখা দিত, কিংবা ধরো অন্যান্য অনেক ধরনের অসুবিধা, যখন পানীয় জলের যখন একটা নির্দিষ্ট জায়গায় থাকতে থাকতে সংকট দেখা দিত, তখন মূলত খাদ্য এবং পানীয়ের কারণেই কিন্তু এই উপজাতিগুলোকে এক জায়গা থেকে সরে আরেক জায়গায় গিয়ে বাস করতে হতো, অর্থাৎ তখন তারা যাযাবর জীবনযাপন করতো, তাই তো? এই সময়তে এই যে ধরো একটা সিদ্ধান্ত যে আমরা এই জায়গাটা ত্যাগ করে অন্য জায়গায় যাব কি যাব না, ঠিক আছে, এটা তো একটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটা কিছু মানুষের মনে আসতো, কিছু মানুষ এই বিষয়ে কি বলতো, হ্যাঁ আমাদের এখনই এখানটা ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করা উচিত। আবার কিছু মানুষ বলতো কি যে না, এখন আমরা কিছুদিন এখানে থাকি, থেকে দেখি আমাদের আর কি কি সমস্যা হচ্ছে, তারপর আমরা স্থান বদলের করার কথা ভাবব। অর্থাৎ একটা বিষয়কে কেন্দ্র করে, স্থান বদল হবে কি হবে না এটাকে কেন্দ্র করে উপজাতীয় সমাজ কি হলো, দুটো ভিন্ন মতে বিভক্ত হয়ে পড়লো, তাই তো? এবার এই দুটো ভিন্ন মতকে এক জায়গায় এনে একটা সামগ্রিক সিদ্ধান্ত নিতে হবে। এই যে প্রক্রিয়াটা, এই দুটো ভিন্ন মতকে এক জায়গায় আনা এবং একটা আলটিমেট ডিসিশনে যাওয়া যে হ্যাঁ আমরা স্থান বদল করবো কি করব না, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু রাজনীতি, সেই প্রক্রিয়াটাই হচ্ছে রাজনীতি। আবার অন্যদিকে দেখো, কোনো একটা জাতিরাষ্ট্র, আজকের দিনের পরিপ্রেক্ষিতে কোনো একটা জাতিরাষ্ট্র সে অন্য জাতিরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কি করবে না, সেটাকে আমরা একটা অখণ্ড সিদ্ধান্ত হিসেবে দেখি। অর্থাৎ আমাদের সামনে চলে আসে কি যে হ্যাঁ, রাষ্ট্র বলে দেয় যে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাইছি কি চাইছি না, কিন্তু এর পেছনে কিন্তু অনেক পলিটিক্স থাকে, অর্থাৎ ভিন্ন মতাবলম্বীদের একটা টানাপোড়েন চলে এবং সেই টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে একটা রেজলিউশন বা আমরা যেটাকে বলতে পারি যে একটা সিদ্ধান্ত উঠে আসে, যে সিদ্ধান্তটা উঠে আসার পেছনে যে প্রক্রিয়াটা কাজ করে তাকে বলে রাজনীতি। অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এই বইতে রাজনীতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন রাজনীতি হচ্ছে একটা কার্যকলাপ বা অ্যাক্টিভিটি। আগে আমরা বলেছিলাম এটা হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া, আবার এখন অ্যালান বলকে অনুসরণ করে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে একটা কার্যকলাপ বা অ্যাক্টিভিটি। এই কার্যকলাপ বা এই যে রাজনৈতিক কার্যকলাপ বা অ্যাক্টিভিটি, এর মধ্যে দিয়ে কি হয়, এর মধ্যে দিয়ে সমাজের যে বিরোধ এবং যে তোমার বিরোধ রয়েছে সেই বিরোধ নিষ্পত্তির একটা চেষ্টা করা হয়। নানা স্তরে এই বিরোধ থাকতে পারে, যেটা আমি তোমাকে বললাম, সিদ্ধান্ত গ্রহণের স্তরে এত ধরনের বিরোধ থাকছে যে কখনো উপজাতীয় জনসমাজ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ছে যে তারা স্থান পরিবর্তন করবে কি করবে না, কখনো আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে কোনো একটি অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কি করবে না, সেটা নিয়ে কিন্তু আমরা দেখি যে রাষ্ট্রনেতাদের মধ্যে দুটো ভিন্ন মতের একটা অবস্থান তৈরি হয় এবং তা সেই ভিন্ন মতকে কেন্দ্র করে একটা বিরোধ পরিস্থিতিও তৈরি হয়। সেটাকে নিষ্পত্তি করার যে একটা ক্রিয়াকলাপ বা অ্যাক্টিভিটি, তাকেই অ্যালান বল বলছেন কিন্তু কি না রাজনীতি। এখানে তিনি একটা খুব সুন্দর উদাহরণ ব্যবহার করেছেন অ্যালান বল। তিনি বলছেন যে যখন আমরা দেখি যে একটা পুতুলকে নিয়ে দুজন বাচ্চা, তাদের মধ্যে একটা বিরোধ চলে যে কে পুতুলটা পাবে, ঠিক আছে, তখন কি হয়, সাধারণভাবে যেটা দেখা যায় যে শিশুটি বলবান সে পুতুলটির ওপরে অধিকার কায়েম করে, এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা পদ্ধতি কি, মা এসে দুজন শিশুর মধ্যেকার এই বিরোধকে মিটিয়ে দিয়ে তিনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে পুতুলটা কে পাবে, ঠিক আছে। এখানে যেটা আমি তোমাদের ওই দুই বন্ধুর মধ্যে ঝগড়ার ক্ষেত্রে তৃতীয় একজন বন্ধু এসে মিটিয়ে দেওয়ার যে প্রসঙ্গটা বলছিলাম, ঠিক সেভাবে অ্যালান বলও কিন্তু এখানে দুজন শিশুর মধ্যে একটি পুতুলকে কেন্দ্র করে বিরোধের
ক্ষেত্রে সেই বিরোধকে মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে মায়ের যে ভূমিকা সেটাকে বলছেন রাজনীতি। অর্থাৎ মা এসে ঠিক করবেন যে কে পাবে পুতুলটি। সেক্ষেত্রে মা সাধারণত যুক্তিনিষ্ঠ হবেন এবং তিনি কিন্তু একটা কি বলবো, একটা নীতির ওপর ভিত্তি করে তার সিদ্ধান্তকে দাঁড় করানোর চেষ্টা করবেন। রাজনীতিরও কিন্তু উদ্দেশ্য হচ্ছে তাই। সুতরাং রাজনীতি সম্পর্কে যে একটা ভীষণ নেতিবাচক, খুব খারাপ ভ্রান্ত ধারণা আমাদের মনে রয়েছে, তোমরা কিন্তু অন্তত আজকের ক্লাসের পর থেকে সেটাকে দূর করে দেবে এবং ভাবতে শুরু করবে যে রাজনীতি মানে কিন্তু ওই তোমার মিটিং মিছিল স্লোগান বা রাজনৈতিক দল বা নেতাদের মিথ্যে প্রতিশ্রুতি, ন্যায়হীনতা, ঠিক আছে, দুর্নীতিগ্রস্ততা, সেটা নয়। রাজনীতি মানে হচ্ছে আসলে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া বা একটা অ্যাক্টিভিটি বা একটা কার্যকলাপ, যেটা কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে হচ্ছে। আমাদের মধ্যেকার যে বিরোধ আছে, মতামতকে কেন্দ্র করে বিরোধ হতে পারে, নানান ধরনের বিরোধ হতে পারে, সেই বিরোধগুলোকে মিটিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে কিন্তু রাজনীতি। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো। পরের দিন কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাতে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে, এই বিষয়ের আলোচনায় প্রবেশ করব।